জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। সুপ্রিম কোর্ট এবছরের নিট ইউজি পরীক্ষার্থীদের ফলাফল আগামী শনিবার 20 জুলাই বেলা 12টার মধ্যে তাদের ওয়েবসাইটে প্রকাশ করার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএকে নির্দেশ দিয়েছে। মালদার মানিকচকের এনায়েতপুরে বিদ্যুৎ বিভ্রাটের জেরে গ্রামবাসীদের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আজ উত্তপ্ত হয়ে ওঠে। আক্রান্ত হন আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। পুলিশের পাল্টা গুলিতে 3 বিক্ষোভকারী আহত হয়েছেন। পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য সরকার সেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। ঘটনার নিন্দা বিজেপি সহ বিরোধীদের। শিল্প পরিকাঠামোর উন্নয়নের বানতলায় লেদার কমপ্লেক্সে আরও 10,000 কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। কুলতলি কাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে 12 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে, আর এক অভিযুক্ত মান্নান খানের 5 দিনের পুলিশি হেফাজত। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবার মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট এবছর নিট ইউজি পরীক্ষার্থীদের ফলাফল আগামী শনিবার 20 জুলাই বেলা 12টার মধ্যে তাদের ওয়েবসাইটে প্রকাশ করার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং 2 বিচারপতি জেবি ফার্দিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চ আজ নির্দেশ দেওয়ার পাশাপাশি এও বলেছেন, পরীক্ষার্থীদের পরিচয় গোপন রেখে শহর ও কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করতে হবে। আগামী সোমবার 22 জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। শীর্ষ আদালত আরও বলেছে, নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে মাত্রায় প্রভাব পড়ার জোরালো প্রমাণ পাওয়া গেলে তবেই পুনরায় পরীক্ষা নেওয়া যেতে পারে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নিট ইউজিতে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ দায়ের হওয়া 40টিরও বেশি আবেদনের শুনানির সময় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলতি তদন্তের বিষয়ে বেঞ্চ বলেন, এ ব্যাপারে সিবিআইয়ের হাতে যে তথ্য এসেছে তা প্রকাশ্যে আনা হলে তদন্ত প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে। বেঞ্চ অবশ্য জানিয়েছে, সামগ্রিকভাবে যে পরীক্ষার পবিত্রতা ক্ষুণ্ণ হয়েছে সেই বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। পুনরায় পরীক্ষা নেওয়ার সর্বশেষ ব্যবস্থা হতে পারে বলে মত সর্বোচ্চ আদালতের। মানিকচকের এনায়েতপুরে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় আজ ব্যাপক উত্তেজনা ছড়ায়। মানিকচক থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের ওপর গ্রামবাসীরা হামলা চালালে থানার আইসি পার্থসারথী হালদার গুরুতর আহত হন। এছাড়া আক্রান্ত এএসআই সত্তার হোসেন, সেকেন্ড অফিসার রাকেশ বিশ্বাস সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। আক্রান্ত আইসি সহ পুলিশ কর্মীদের প্রায় 4 ঘন্টা ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা। সংবাদ মাধ্যমের জনপ্রতিনিধিরাও আক্রান্ত হন বলে জানা গেছে। পরে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করেন। উদ্ধারের পর ধরপাকড় অভিযান শুরু করে পুলিশ। আর এই অভিযান শুরুতেই গোটা এলাকা কার্যত শুনশান হয়ে পড়ে বলে খবর। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, উল্লেখ্য, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে এনায়েতপুরবাসী মালদা রাতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অবরোধকারীরা পুলিশকে মারধর করে, পুলিশের গাড়ি উল্টে দেয়। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে 3 বিক্ষোভকারী আহত হন। তাদের মালদা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এখনও পুলিশ মোতায়েন রয়েছে, তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। মালদার মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের জেরে গ্রামবাসীদের প্রতিবাদকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় রাজ্য সরকার সেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এই ঘটনার পরেই মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা মালদার জেলা শাসককে ফোন করে সেখানে কোনো রকম প্রশাসনিক গাফিলতি যেন না থাকে সেই বিষয়ে সতর্ক করে দিয়েছেন। প্রয়োজনে তিনি এলাকায় গিয়ে সরেজমিনের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এদিকে স্থানীয় মানুষজনের সহযোগিতায় মানিকচকের এনায়েতপুরে 3টি টাওয়ার বসানোর কাজ সম্পন্ন করতে পারলেই 15 দিনের মধ্যে ওই অঞ্চলে উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়া সম্ভব হবে বলে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস দাবি করেছেন। তিনি আজ এক প্রেস বিবৃতিতে বলেন, এনায়েতপুরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক, তবে এটি লোডশেডিং জনিত নয় বলে দাবি করে বিদ্যুৎ মন্ত্রী জানান, মালদা পাওয়ার গ্রিড থেকে মানিকচক পর্যন্ত 132 কেভি উচ্চ পরিবাহী লাইনের জন্য 89টি টাওয়ারের মধ্যে 86টির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, কিন্তু মালদার ইংলিশ বাজারে বাকি 3টি টাওয়ার বসানোর কাজ স্থানীয় মানুষের অসহযোগিতায় সম্পন্ন করা যাচ্ছে না। 10 মাস ধরে বিদ্যুৎ দপ্তর ও পুলিশ প্রশাসন এ ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী অবশ্য মানিকচকের ঘটনা লোডশেডিং জনিত নয় বলে বিদ্যুৎ মন্ত্রী দাবি খারিজ করে দিয়েছেন। বিজেপি মানিকচকের ঘটনা তীব্র নিন্দা করেছে। মালদার টেক দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, প্রশাসনের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে পুলিশ। এদিকে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘটনার দুঃখ প্রকাশ করে বলেছেন, পুলিশ আক্রান্ত হওয়ার পরে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। কী কারণে এই ঘটনা ঘটে তা খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে মানিকচকে পাল্টা পদক্ষেপ নিতে হয়েছে। এই ঘটনায় যারা গোলমাল করেছে তাদের পিছনে বাম কংগ্রেসের মদত আছে বলেও কুণালবাবু অভিযোগ করেন। বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে বিজেপি কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। উত্তর কলকাতার বিজেপি নেতা তময় ঘোষ এই নিয়ে মামলা দায়ের করেছেন। তার বক্তব্য, একতরফাভাবে সিএসসি গ্রাহকদের
চড়া হারে বিদ্যুৎ বিল পাঠাচ্ছে। এর প্রতিবাদে বিজেপির মিছিল এবং বিক্ষোভ কর্মসূচির অনুমতি দিচ্ছে না পুলিশ, তাই তারা আদালতে দ্বারস্থ হয়েছেন। শিল্প পরিকাঠামো উন্নয়নের বানতলায় কলকাতা লেদার কমপ্লেক্সে আরও 10,000 কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সেখানকার বর্তমান অবস্থা এবং পরিকাঠামো নিয়ে মুখ্য সচিব, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মন্ত্রী, সচিব সহ শিল্পপতিদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। পরে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, 1,150 একর জমির উপরে নির্মিত এই চর্মনগরীতে নতুন আরও 167টি ট্যানারি এবং 139টি ফুড অয়েল ইউনিট চালু হতে চলেছে। এর ফলে 10,000 কোটি টাকা বিনিয়োগ ছাড়াও 2.5 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে তিনি জানান। রপ্তানি বৃদ্ধি পাবে। এর ফলে সেখানে মোট 7.5 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে তাদের দাবি। এই কমপ্লেক্সের পরিকাঠামোর উন্নয়নে 475 কোটি টাকার একটি জলাধার সহ মোট 900 কোটি টাকা খরচ করা হয়েছে বলে আলাপনবাবু জানান। উল্লেখ্য, বর্তমানে কলকাতার লেদার কমপ্লেক্সে 500টি ট্যানারিতে 25,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এখানকার উৎপাদিত পণ্য বিপণনের জন্য আলিপুর এবং মিউজিয়াম সংলগ্ন এলাকায় হিটকোর উদ্যোগে একটি লেদার মল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় 1 মাসের মাথায় উত্তরপ্রদেশের গন্ডায় আর চণ্ডীগড় থেকে অসমগামী ডিব্রুগড় এক্সপ্রেসে লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে, আহত আরও কয়েকজন। বেলা 2:30 নাগাদ ট্রেনটির অন্তত 21টি পাশের বেলা 2:30 নাগাদ ট্রেনটির অন্তত 21টি বগি পাশে ননজুলিতে গিয়ে পড়ে। উদ্ধারের কাজ চলছে। রেলের পক্ষ থেকে গন্ডা ছাড়াও কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, গুয়াহাটি সহ বেশ কয়েকটি স্টেশনে হেল্পলাইন চালু করা হয়েছে। নিউ জলপাইগুড়ি হেল্পলাইন নাম্বার হল 6287-801758, শিলিগুড়ির 1749397735, আলিপুরদুয়ারের 9046226635 এবং নিউ কোচবিহারের 7605036155। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুর্ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন। এক্স স্যান্ডেলে তার বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কুলতলি কাজে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে 12 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে এই মামলায় আর এক অভিযুক্ত মান্নান খানকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। মান্নানকেও 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী এদের জামিনের বিরোধিতা করে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কুলতলি এবং জয়নগর থানায় এদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে বলে উল্লেখ করেন। পুলিশকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দেখানোর ভিডিও ফুটেজও আছে বলেও তিনি আদালতে জানান। অন্যদিকে আসামি পক্ষের উকিল বলেন, তুচ্ছ বিষয়কে বড় করে দেখানো হয়েছে। সাদ্দাম একজন সমাজসেবী, তার কাছে কোনো অস্ত্র নেই। ভুল তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে ধরতে যায়। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক এই নির্দেশ দেন। উল্লেখ্য, পুলিশ গতরাতে বাণীধরল এলাকা থেকে সাদ্দাম এবং মান্নানকে গ্রেপ্তার করে। মান্নান খান নামে স্থানীয় ওই সিপিআইএম নেতার আলাঘরে সাদ্দাম লুকিয়েছিল বলে পুলিশ জানায়। ভেরির আগেই জানানো হয়েছে, নকল সোনা প্রতারণা মামলায় অভিযুক্ত সাদ্দামকে ধরতে গিয়ে গত সোমবার রাজ্য পুলিশ জালাবেরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রবল বাধার সম্মুখীন হয়। অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তার ভাইরা। আহত হন 3 পুলিশ কর্মী। ওই দিন সাদ্দামের স্ত্রী সহ 2 মহিলাকে পুলিশ গ্রেপ্তার করে। কুলতলির পয়তারহাট গ্রামে বসে দীর্ঘ 15 বছর ধরে নকল সোনার কারবার চালাচ্ছিল প্রতারক সাদ্দাম সর্দারের গোটা পরিবার। নকল সোনা বিক্রির পাশাপাশি জাল নোট চক্রের সঙ্গে যুক্ত ছিল এরা। কুলতলির পয়তারহাটের গ্রামে উঠেছিল কুলতলির পয়তারহাট গ্রাম হয়ে উঠেছিল নকল সোনার কারবারিদের মুক্তাঞ্চল। সাদ্দাম, তার ভাই সাইরুল এবং হাকাতের ছেলে শাহজাহানকে সামনে রেখে এই কারবার চলত। এই কাজে মহিলাদের ঢাল হিসেবে ব্যবহারকারী সাদ্দামের বাড়িতে মিলেছে গোপন এক সুড়ঙ্গ পথ। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। গত মঙ্গলবার দুপুরে পয়তারহাট থেকে আফতাব সর্দার নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। কারণেও সাদ্দামের ভাই সাইরুল সর্দার এখনও অধরা। গণপিটুনি এবং সালিশি সভা বসে অত্যাচারের একের পর এক ঘটনা। ইতিমধ্যেই হাওড়ার ডোমজুড়ে চুরির অপবাদ দিতে পরিচারিকার বাবা মা এবং ভাইকে বাড়িতে আটকে রেখে মারধর এবং চুল কেটে নেওয়ার অভিযোগ পুলিশের মোট 7 জনকে গ্রেপ্তার করেছে। তাদের আজ হাওড়া আদালতে তোলা হলে 3 জনকে 5 দিনের পুলিশ হেফাজতের, বাকি 4 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ এই ঘটনায় গতকালই 3 জনকে গ্রেপ্তার করে। আজ আরও 4 জনকে ধরা হয়। অভিযুক্ত ব্যবসায়ী পরিবারের দাবি, বাড়ি থেকে 20 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় মেয়েটি। যদিও পুলিশ জানিয়েছে প্রেমিককে বিয়ে করার জন্য দিন 25 আগে মেয়েটি পালিয়ে যায়। এরপর ব্যবসায়ী পরিবারটি পরিচারিকার বাবা মা এবং ভাইকে উত্তর কলোরা এলাকায় নিজেদের কারখানায় আটকে রেখে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথার চুল কেটে নেওয়া হয়। সেই ভিডিও ভাইরাল হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। নির্যাতিতারা প্রাণের ভয়ে জগদীশপুরে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাদের বাড়িতে ফিরিয়ে আনে।
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবার মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন। আগামী 29শে জুলাই মোহনবাগান দিবসের অনুষ্ঠানে সৌরভের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। আজ ক্লাবের কার্যকারী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সৌরভ 9 বছর মোহনবাগানে খেলছেন। এবার মরণোত্তর জীবনকৃতি পুরস্কার দেওয়া হবে মোহনবাগানের প্রাক্তন হকি অধিনায়ক বিমল মুখার্জিকে। এছাড়া দিমিত্রি পেত্রাভসে সেরা ফুটবলার, মনবীর সিং সেরা ফরওয়ার্ড, সুহেল ভাট সেরা জুনিয়র ফুটবলার, অভেলিন ঘোষ সেরা ক্রিকেটার, করুণাময় মাহাতো সেরা আলগিট, দিলীপ সেন সেরা রেফারির পুরস্কার পাবেন। আজকের মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।